প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় মৌলিক ব্যষ্টিক অর্থনীতির অষ্টম অধ্যায়ের বাজার। আজকে লেকচার 1 তোমাদের সামনে উপস্থাপন করছি। সাধারণ অর্থে বাজার বলতে আমরা ক্রয় বিক্রয় নির্দিষ্ট কোনো স্থানকে বুঝি, যেমন কাঁচা বাজার, নিউ মার্কেট ইত্যাদি। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে কোনো পণ্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষি তথা প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়, যেমন চালের বাজার, কাপড়ের বাজার ইত্যাদি। সুতরাং ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে কোনো পণ্যের ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকে অর্থনীতিতে বাজার বলে। এ প্রসঙ্গে অধ্যাপক চ্যাপম্যানের সংজ্ঞা প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্যকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। অর্থনীতিবিদ কুর্নটের সংজ্ঞাও বিশেষভাবে প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, অর্থনীতিতে বাজার বলতে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না, বরং যে কোনো অঞ্চলের সমগ্রটিকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতার অবাধ সংস্রবের মাধ্যমে পণ্যগুলোর দাম সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা দেয়। উপরোক্ত সংজ্ঞাসমূহের আলোকে বাজারের কিছু বৈশিষ্ট্য বা উপাদান পাওয়া যায়, যা আমরা পরবর্তী স্লাইডে দেখেছি। বাজার হওয়ার জন্য যে বৈশিষ্ট্য বা উপাদান তথা শর্তগুলো দরকার সেগুলো হচ্ছে এরকম: 1. ক্রয় বিক্রয়যোগ্য এক বা একাধিক পণ্যের উপস্থিতি। 2. প্রত্যেক পণ্যের ক্রেতা ও বিক্রেতা থাকবে। 3. ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত দাম। 4. পণ্য ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক অঞ্চল। এবং 5. লেনদেন প্রবাহ। বাজারের শ্রেণীবিভাগ। আয়তন, সময় এবং প্রতিযোগিতার ভিত্তিতে আমরা বাজারের শ্রেণীকরণ করতে পারি। আয়তনের ভিত্তিতে বাজার 3 প্রকার: স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। কোনো পণ্যের বাজার যখন একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন আমরা তাকে স্থানীয় বাজার বলি, যেমন শাকসবজি, দুধ, ইট এ ধরনের পণ্যের বাজার। জাতীয় বাজার: কোনো পণ্যের বাজার যখন একটি দেশের সমস্ত অঞ্চলের মধ্যে বিস্তৃত হয়, অর্থাৎ দেশব্যাপী বিস্তৃত হয়, তখন আমরা তাকে বলে থাকি জাতীয় বাজার। যেমন দেশীয় বস্ত্র, আম, বিভিন্ন ফলমূলের বাজার ইত্যাদি। আন্তর্জাতিক বাজার: যখন কোনো পণ্যের বাজার বিশ্বব্যাপী বিস্তৃত হয় তখন আমরা তাকে বলে থাকি আন্তর্জাতিক বাজার। যেমন তৈরি পোশাক, কম্পিউটার, টেলিভিশন, স্বর্ণ, তেল প্রভৃতি পণ্যের বাজার। সময়ের ভিত্তিতে বাজার 4 প্রকার: অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজার। যে বাজারের মেয়াদ অতি স্বল্প তাকে আমরা অতি স্বল্পকালীন বাজার বলি। এক্ষেত্রে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যোগানের কোনো পরিবর্তন করা যায় না। যেমন শাকসবজি
কাঁচা দুধ প্রভৃতি পণ্যের বাজার। স্বল্পকালীন বাজার। যে পণ্যের বাজারে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যোগানের কিছুটা পরিবর্তন ঘটানো যায় তাকে আমরা বলে থাকি স্বল্পকালীন বাজার। এক্ষেত্রে স্থির উপকরণের পরিবর্তন করা না গেলেও পরিবর্তনীয় উপকরণ যেমন শ্রম ইত্যাদির পরিবর্তনের মাধ্যমে যোগানের কিছুটা পরিবর্তন করা যায়। দীর্ঘকালীন বাজার। যে বাজারে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যোগানের পরিবর্তন ঘটানো যায় তাকে আমরা বলে থাকি দীর্ঘকালীন বাজার। এক্ষেত্রে কোনো উপকরণই স্থির নয়, সব উপকরণই পরিবর্তনশীল। ফলে যন্ত্রপাতি, কলকারখানা, আয়তন ইত্যাদির পরিবর্তন ঘটিয়ে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যোগানের হ্রাস বা বৃদ্ধি ঘটানো যায়। অতি দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার বলতে মূলত আমরা ওই ধরনের বাজারকে বুঝি যে ক্ষেত্রে মানুষের রুচি, অভ্যাস, জনসংখ্যা ইত্যাদির পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তিগত পরিবর্তন ঘটিয়ে দ্রব্যের উৎপাদনের প্রকৃতির পরিবর্তন ঘটিয়ে সামঞ্জস্য বিধান করা যায়। অর্থাৎ মূলত মানুষের রুচি, অভ্যাস ইত্যাদির সাথে সামঞ্জস্য রেখে যোগানের পরিবর্তন ঘটানো যায় এবং প্রযুক্তিগত পরিবর্তন এক্ষেত্রে ঘটানো সম্ভব। তাকে আমরা বলে থাকি অতি দীর্ঘকালীন বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত দুই প্রকার: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় পণ্য অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারিত একটি দামে ক্রয় বিক্রয় করে থাকে তাকে আমরা বলে থাকি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে এক বা একাধিক বিক্রেতা বা ক্রেতা বহু সংখ্যক নয় এমন, তাদের মধ্যে পণ্যের দাম এবং পরিমাণের উপরে প্রভাব বিস্তারের ক্ষমতা সাপেক্ষে দ্রব্যের ক্রয় বিক্রয় করে থাকে তাকে আমরা বলে থাকি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এক্ষেত্রে একদিকে যেমন বিক্রেতা, অন্যদিকে ক্ষেত্রবিশেষে ক্রেতাও পণ্যের মূল্যের উপরে প্রভাব বিস্তার করতে পারে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনেক ধরনের হতে পারে, যেমন একচেটিয়া বাজার। যে বাজারে বিক্রেতার সংখ্যা মাত্র একজন তাকে আমরা একচেটিয়া বাজার বলি। একজন মাত্র বিক্রেতা হয় বিক্রেতা পণ্যের পরিমাণ এবং দাম উভয়ের উপরেই নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। এজন্য এ ধরনের বাজারে আমরা বিক্রেতাকে বলে থাকি প্রাইস ডিটারমাইনার বা মূল্য নির্ধারক। অলিগোপলি বাজার। মুষ্টিমেয় বিক্রেতার বাজারকে আমরা বলে থাকি অলিগোপলি বাজার। এক্ষেত্রে বিক্রেতাগণ প্রতিদ্বন্দ্বীর উপর নির্ভরশীলতার ভিত্তিতে তার পণ্যের পরিমাণ এবং দাম নির্ধারণ করে থাকে। উদাহরণ হিসাবে বাংলাদেশে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কথা বলা যেতে পারে। ডুওপলি বাজার। যে বাজারে বিক্রেতা মাত্র দুজন তাকে আমরা বলে থাকি ডুওপলি বাজার। একচেটিয়ামূলক বাজার। যে বাজারে অসংখ্য নয় তবে বহু সংখ্যক বিক্রেতা, সমজাতীয় নয় তবে ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য উৎপাদন ও বাজারে বিক্রয় করে থাকে তাকে আমরা বলে থাকি একচেটিয়ামূলক বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এ ধরনের বাজারের প্রাথমিক ধারণা দিয়েছেন E.H. চেম্বারলেন। আমরা উদাহরণ হিসাবে সাবান, কসমেটিক্স এ জাতীয় পণ্যের বাজারের কথা বলতে পারি। মনোপছনি বাজার। মনোপছনি বাজার
একচেটিয়া বাজারের সম্পূর্ণ বিপরীত ধারণা। এক্ষেত্রে ক্রেতার সংখ্যা মাত্র একজন, বিক্রেতা অসংখ্য থাকতে পারে। উদাহরণ হিসাবে আমরা বাংলাদেশের চিনি কলগুলোর কথা উল্লেখ করতে পারি। প্রত্যেকটা চিনি কলের একটি ঘোষিত এলাকা থাকে, যেক্ষেত্রে আখের ক্রেতা মাত্র চিনি কল কর্তৃপক্ষ আর আখের বিক্রেতা অসংখ্য কৃষক। ডুয়োপছনি বাজার, যে বাজারে ক্রেতা দুজন তাকে আমরা বলে থাকি ডুয়োপছনি বাজার। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, যে বাজারে বিক্রেতাও একজন ক্রেতাও একজন, এ ধরনের বাজারকে আমরা বলে থাকি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। প্ল্যান্ট, ফার্ম এবং শিল্পের ধারণা। প্ল্যান্ট একটি ফার্মের অন্তর্ভুক্ত একটি আলাদা উৎপাদন একক বা উৎপাদন ক্ষেত্রকে প্ল্যান্ট বলে। যেমন বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর ওষুধ তৈরির একাধিক প্ল্যান্ট দেশের বিভিন্ন জায়গায় রয়েছে। ফার্ম হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা বিভিন্ন ধরনের উপকরণ সংগ্রহ করে জ্ঞাত প্রযুক্তির সাহায্যে উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করে এবং উৎপাদিত পণ্য বাজারে বিক্রয় করে। একটি ফার্মের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফার সর্বোচ্চকরণ। একটি ফার্ম এক বা একাধিক প্ল্যান্ট নিয়ে গঠিত হতে পারে। শিল্প সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী সকল ফার্মের সমন্বিত রূপকে শিল্প বলে। যেমন স্কয়ার, বেক্সিমকো, অপসোনিন প্রভৃতি ওষুধ প্রস্তুতকারী একটি ফার্ম, আর এ জাতীয় সকল ফার্মের সমন্বয়ে গড়ে ওঠে ওষুধ শিল্প। ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য। প্রথমে ফার্ম এবং পরে শিল্প আমরা আলোচনা করেছি। 1. শিল্পের অধীনে উৎপাদনের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হলো ফার্ম। অন্যদিকে সমজাতীয় পণ্য উৎপাদনকারী এক বা একাধিক ফার্ম নিয়ে গঠিত হয় শিল্প। 2. ফার্মের পরিধি তুলনামূলকভাবে ছোট, অন্যদিকে শিল্পের পরিধি তুলনামূলকভাবে বড়। 3. ফার্ম একটি মূর্ত ধারণা, এটি দৃশ্যমান। অন্যদিকে শিল্প একটি বিমূর্ত ধারণা, এটি দৃশ্যমান নয়। 4. প্রতিটি ফার্ম আলাদা একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। অন্যদিকে একটি শিল্প একাধিক ফার্মের সমন্বয়ে গঠিত, বিধায় ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। ফার্ম ও প্ল্যান্টের মধ্যে পার্থক্য। 1. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান হলো ফার্ম। অন্যদিকে ফার্মের অন্তর্গত একটি পৃথক উৎপাদন ইউনিট হলো প্ল্যান্ট। 2. ফার্ম প্ল্যান্ট অপেক্ষা বৃহত্তর ধারণা, অন্যদিকে প্ল্যান্ট ফার্ম অপেক্ষা ক্ষুদ্রতর ধারণা। 3. এক বা একাধিক প্ল্যান্টের সমন্বয়ে গড়ে ওঠে ফার্ম, অন্যদিকে প্ল্যান্ট হচ্ছে ফার্মের অংশবিশেষ। 4. উদাহরণ হিসাবে বলা যায় প্রাণ হচ্ছে ভোগ্য পণ্য উৎপাদনকারী বাংলাদেশের একটি ফার্ম, অন্যদিকে প্রাণের অধীনে বেশ কিছু প্ল্যান্ট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য তৈরি হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারিত একটি দামে সমজাতীয় পণ্যের ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আলোচনা করা হলো। 1. অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা। এ বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা অবাধ দর কষাকষির ভিত্তিতে নির্ধারিত একটি দামে সমজাতীয় পণ্যের ক্রয় বিক্রয় করে থাকে। অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকায় এককভাবে কেউই মূল্যের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। এজন্য এ বাজারে বিক্রেতাকে বলা হয়ে থাকে মূল্যগ্রহীতা বা প্রাইস টেকার। সমজাতীয় পণ্য।
এখানে যে পণ্য বিক্রয় হয় তা আকার, আকৃতি, গুণগত প্রত্যেকটা দিক থেকে একই রকম, একটি থেকে আরেকটা আলাদা করার কোনো উপায় থাকে না। 3, প্রতিযোগিতার ভিত্তিতে নির্ধারিত কেবল একটি দামেই পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে। 4, একটি ফার্মের অবাধে বাজারে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ এক্ষেত্রে রয়েছে। অতিরিক্ত মুনাফা হলে নতুন ফার্ম বাজারে প্রবেশ করে, আর ক্ষতি হলে কোনো ফার্ম বাজার ত্যাগ করতে পারে। 5, প্রতিটি ফার্মের উদ্দেশ্য হল মুনাফার সর্বোচ্চকরণ। 6, এ বাজারে সরকারি হস্তক্ষেপ নেই বলে ধরা হয়। 7, পরিবহন খরচ শূন্য বিবেচনা করা হয়। এই 7টি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা বলে থাকি বিশুদ্ধ প্রতিযোগিতামূলক বাজার। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হওয়ার জন্য আরও 2টো বৈশিষ্ট্য এর সাথে অতিরিক্ত যোগ করতে হয়। এগুলো হচ্ছে বাজার সম্বন্ধে ক্রেতা এবং বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকতে হবে। ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকার কারণে কেউই অন্যের দ্বারা প্রতারিত হয় না, এবং উৎপাদনের উপাদানসমূহের পূর্ণ গতিশীলতা থাকবে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে উপকরণসমূহের পূর্ণ গতিশীলতা থাকবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। একটি ফার্মের উদ্দেশ্য মুনাফার সর্বোচ্চকরণ, তবে স্বল্পকালে ফার্ম শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি বা হ্রাস করে উৎপাদন বৃদ্ধি বা হ্রাস করতে পারে। যে পরিমাণ উৎপাদনে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়, সেই পরিমাণ উৎপাদন স্তরে উপনীত হলে ফার্মের ভারসাম্য অর্জিত হয়। ভারসাম্য অর্জনের জন্য ফার্মকে নিম্নের 2টি শর্ত পূরণ করতে হয়। প্রথম বা প্রয়োজনীয় শর্ত হল মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস, এবং দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত হল ভারসাম্য বিন্দুতে মার্জিনাল কস্ট রেখার ঢাল মার্জিনাল রেভিনিউ রেখার ঢাল অপেক্ষা বেশি হবে, অর্থাৎ মার্জিনাল কস্ট রেখা মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতাকে বাজার নির্ধারিত নির্দিষ্ট দামে দ্রব্যের বিভিন্ন একক বিক্রয় করতে হয় বলে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মোট আয় টোটাল রেভিনিউ একই হারে তথা মূল্যের সমান অনুপাতে বৃদ্ধি পায়। এমত অবস্থায় গড় আয় অ্যাভারেজ রেভিনিউ ও প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ স্থির থাকে, ফলে মার্জিনাল রেভিনিউ ও অ্যাভারেজ রেভিনিউ রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় এবং দাম, প্রান্তিক আয় ও গড় আয় পরস্পর সমান হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমরা জানি স্বল্পকাল হলো মূলত ওই সময় যে সময় 2 ধরনের উপকরণ বর্তমান, স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ। স্বল্পকালে স্থির উপকরণ পরিবর্তন করা যায় না, শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণ হ্রাস বা বৃদ্ধি করে একটি ফার্মকে টিকে থাকতে হয়। এমত অবস্থায় একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার লোকসানের সম্মুখীনও হতে পারে। আমরা চিত্রের মাধ্যমে এগুলো ব্যাখ্যা করেছি। বাম পাশে আমরা স্বাভাবিক মুনাফার একটি চিত্র দেখিয়েছি। এখানে ই বিন্দুতে ভারসাম্যের 2টো শর্ত পূরণ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্মের মোট আয় ওএমইপি মোট ব্যয় ওএমইপি এর সমান, ফলে এখানে কোনো অতিরিক্ত মুনাফা বা লোকসান নেই। এই অবস্থাকে আমরা বলে থাকি স্বাভাবিক মুনাফা। ডান পাশের চিত্রে আমরা অস্বাভাবিক মুনাফা সহ একটি ভারসাম্য দেখিয়েছি। এখানে ই বিন্দুতে ভারসাম্যের 2টো শর্তই পূরণ হয়েছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্মের মোট আয় OMEP মোট ব্যয় OMAB এর তুলনায় বেশি, ফলে ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে PBAE। এখানে আমরা লোকসান সহ একটি ভারসাম্য অবস্থা দেখিয়েছি। এই বিন্দুতে ভারসাম্যের দুটো শর্ত পূরণ হয়েছে। এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি ফার্মের মোট ব্যয় OMAB মোট আয় OMEP এর তুলনায় বেশি। মোট ব্যয় মোট আয়ের তুলনায় বেশি হওয়ায় এক্ষেত্রে ফার্মের লোকসানের পরিমাণ হচ্ছে PEAV। স্বল্পকালে লোকসান হলেও ফার্ম কোন অবস্থায় উৎপাদন চালিয়ে যায়? ভারসাম্যের শর্ত অনুযায়ী ই বিন্দুতে ভারসাম্য অর্জন করলেও ভারসাম্য অবস্থায় SSE তথা শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট ইজ গ্রেটার দ্যান অ্যাভারেজ রেভিনিউ হওয়ায় ফার্ম লোকসানের সম্মুখীন হচ্ছে। চিত্র অনুযায়ী টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু OMEP, total cost is equal to OMAB, total variable cost is equal to OMRQ, total fixed cost is equal to QRAB এবং এক্ষেত্রে মোট ক্ষতি হচ্ছে PEAB। এখানে ফার্মের টোটাল রেভিনিউ টোটাল ভেরিয়েবল কস্ট অপেক্ষা বেশি। এই অবস্থায় ফার্ম উৎপাদন চালালে টোটাল ভেরিয়েবল কস্ট উঠে আসার পরও স্থির ব্যয়ের QREP অংশ উঠে আসে, তাই ফার্ম PEAB পরিমাণ ক্ষতি হলেও উৎপাদন চালিয়ে যাবে, কারণ এই ক্ষতি টোটাল ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু QRAB এর তুলনায় কম। উৎপাদন বন্ধ করলে ফার্মের ক্ষতি হবে টোটাল ফিক্সড কস্ট সমান QRAB, যা PEAB এর তুলনায় বেশি। সুতরাং ক্ষতি হলেও যতক্ষণ পর্যন্ত price is equal to average revenue is greater than average variable cost ততক্ষণ পর্যন্ত ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। উৎপাদন বন্ধের বিন্দু বা স্বল্পকালে ফার্ম কোন অবস্থায় উৎপাদন বন্ধ করে দেবে? ফার্মের মূল উদ্দেশ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ, কিন্তু স্বল্পকালে ফার্ম কখনো কখনো লোকসানের সম্মুখীন হতে পারে। লোকসান অবস্থায় প্রাইস ইজ গ্রেটার দ্যান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হলে ফার্ম উৎপাদন চালিয়ে যায়, আর প্রাইস ইজ লেস দ্যান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হলে ফার্ম উৎপাদন বন্ধ করে দেয়। কিন্তু প্রাইস ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হলে ফার্ম শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয় উঠিয়ে আনতে সক্ষম হয়। এমত অবস্থায় উৎপাদন চালালে বা বন্ধ করলে ফার্ম একই ক্ষতির সম্মুখীন হয়। তাই যে বিন্দুতে প্রাইস ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হয় সে বিন্দুকে বলে উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্ট। পার্শ্বের চিত্রে এই বিন্দুতে SMC ইজ ইকুয়াল টু MR ইজ ইকুয়াল টু AR ইজ ইকুয়াল টু P এবং SMC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা বেশি, তাই ই হলো স্বল্পকালীন ভারসাম্য বিন্দু। এখানে ফার্মের টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু OMEP, শর্ট টার্ম টোটাল কস্ট ইজ ইকুয়াল টু OMAB এবং ক্ষতির পরিমাণ হলো PEAB, যা TFC এর সমান। এই অবস্থায় উৎপাদন চালালে ফার্ম শুধু পরিবর্তনশীল ব্যয় উঠিয়ে আনতে সক্ষম হয়, তাই এই বিন্দু হলো উৎপাদন বন্ধের বিন্দু। এটি এমন একটি বিন্দু যা থেকে দাম সামান্য বৃদ্ধি পেলেও ফার্মের জন্য স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাওয়া উত্তম, আর দাম সামান্য হ্রাস পেলেও ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে। ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। পাশাপাশি দুটো চিত্র, ক চিত্র এবং খ চিত্রে আমরা ফার্মের স্বল্পকালীন যোগান রেখা দেখিয়েছি। খ চিত্রে যোগান রেখা এবং ক চিত্রে ফার্মের ভারসাম্য অবস্থা দেখানো হয়েছে। ক চিত্রে এই বিন্দুতে OP0 দামে ভারসাম্যের শর্ত পূরণ হলেও
প্রাইস ইজ লেস দ্যান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হওয়ায় ফার্ম উৎপাদন করে না তথা কোনো যোগান নেই। এই জন্য এক্ষেত্রে কোনো যোগানের বিন্দু নেই। দাম বেড়ে OP1 হলে ক চিত্রে এফ বিন্দুতে লোকসান হলেও প্রাইস ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হওয়ায় ফার্ম উৎপাদন করে। ফলে খ চিত্রে F1 বিন্দু যোগান রেখার একটি বিন্দু। দাম বেড়ে OP2 হলে ক চিত্র অনুযায়ী ফার্ম জি বিন্দুতে স্বাভাবিক মুনাফা অর্জন করে। ফলে খ চিত্রে G1 যোগান রেখার একটি বিন্দু। দাম আরও বেড়ে OP3 হলে ফার্ম ক চিত্র অনুযায়ী এইচ বিন্দুতে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তাই খ চিত্রে H1 বিন্দু যোগান রেখার আরেকটি বিন্দু। সুতরাং খ চিত্রে F1, G1 ও H1 বিন্দু সমূহ যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাই ফার্মের যোগান রেখা। অন্যভাবে বলা যায় এমসি রেখার শাটডাউন বিন্দুর উপরের অংশই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যোগান রেখা। ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। দীর্ঘকালে ফার্ম সমস্ত উপাদান পরিবর্তন করতে পারে। অতিরিক্ত মুনাফার প্রত্যাশায় নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে, আবার লোকসান হলে কোনো ফার্ম বাজার ত্যাগও করতে পারে। তাই দীর্ঘকালে ভারসাম্য অবস্থায় ফার্মের শুধু স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। নিম্নের চিত্রে এটি দেখানো হয়েছে। ক চিত্রে ই বিন্দুতে OP1 দামে শিল্পের চাহিদা ও যোগান সমান, তবে এক্ষেত্রে বিবেচ্য ফার্ম অস্বাভাবিক মুনাফা HKE1P1 অর্জন করে, যা খ চিত্রে দেখানো হয়েছে। এমত অবস্থায় একদিকে বিরাজমান ফার্ম উৎপাদন বৃদ্ধি করবে, অন্যদিকে অতিরিক্ত মুনাফার আশায় নতুন নতুন ফার্মও বাজারে প্রবেশ করবে। ফলে উৎপাদন বা যোগান বাড়বে এবং দাম কমবে যতক্ষণ না অতিরিক্ত মুনাফা দূর হয় তথা স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। পরিবর্তিত ভারসাম্য অবস্থা ক চিত্রে এফ বিন্দুতে এবং খ চিত্রে F1 বিন্দুতে দেখানো হয়েছে। সুতরাং ফার্মের দীর্ঘমেয়াদী ভারসাম্যের শর্ত হল LMC is equal to LAC is equal to SMC is equal to SAC is equal to MR is equal to AR is equal to P। শিল্পের স্বল্পকালীন ভারসাম্য। আমরা জানি শিল্পের মোট চাহিদা ও মোট যোগান সমান হলে স্বল্পমেয়াদে শিল্পের ভারসাম্য অর্জিত হয়। তবে শিল্পের অন্তর্গত কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা, কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা, আবার কোনো ফার্ম লোকসানের সম্মুখীনও হতে পারে। স্বল্পমেয়াদে শিল্পে কোনো প্রবেশ বা প্রস্থান ঘটে না। চিত্রে আমরা দেখতে পাচ্ছি চিত্রের ক অংশে ই বিন্দুতে শিল্পের ভারসাম্য অর্জিত হয়েছে, যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান। খ চিত্রে E1 বিন্দুতে একটি ফার্মের ভারসাম্য দেখানো হয়েছে, যেখানে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে, এবং গ চিত্রে E2 বিন্দুতে একটি ফার্মের ভারসাম্য দেখানো হয়েছে, যেখানে ফার্মটি লোকসানের সম্মুখীন হয়েছে। শিল্পের দীর্ঘকালীন ভারসাম্য। দীর্ঘকালে শিল্পের অন্তর্গত প্রতিটি ফার্মই শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে। এক্ষেত্রে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হল LMC is equal to LAC is equal to SMC is equal to SAC is equal to MR is equal to AR is equal to P, যা খ চিত্রে এফ বিন্দুতে দেখানো হয়েছে, যেখানে ভারসাম্যের পর্যাপ্ত শর্তও পূরণ হয়েছে। এক্ষেত্রে শিল্পের মোট চাহিদা ও মোট যোগান সমান, যা ক চিত্রে ই বিন্দুতে দেখানো হয়েছে।